আসসালামু আলাইকুম। আমি সালেম মবিন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে। আজকের প্রোগ্রাম পরিচালিত হচ্ছে বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব এবং দুরন্ত বিডির পক্ষ থেকে। দু- দেশে এবং বিদেশ থেকে যারা যুক্ত আছেন আজকে আমাদের এই প্রোগ্রামে, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের প্রোগ্রামে। তো প্রথমে আমি পরিচয় করে দিতে চাচ্ছি, আজকে আমাদের সাথে দুজন গেস্ট আছেন। প্রথম আমি পরিচয় করে দিচ্ছি মিস্টার হাসান আকন্দ, যিনি রিনোয়ার্ড অর্গানাইজেশনে আছেন। যেমন আগে আনোয়ার গ্রুপ, বেলাটেক্স, স্টার সিরামিকে কাজ করেছেন এবং বর্তমানে উনি কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এ হেড অফ এইচআর হিসেবে আছেন। হাসান ভাই, আপনি যদি কিছু বলেন আপনার সম্পর্কে। থ্যাংক ইউ মবিন ভাই। আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ। আমি প্রিভিলেজ ফিল করছি আপনাদের মাঝে আজকে আসতে পেরে। আমাদের আজকের আলোচনার বিষয় এইচআরআইএস নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা ফ্রুটফুল কিছু পাবেন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। হ্যাঁ হাসান আকন্দ আপনাকে। এখন আমি পরিচয় করে দিচ্ছি আমাদের ফারুক আজম এরশাদ ভাই, যিনি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছেন অনেক দিন ধরে, যিনি লোকাল এবং গ্লোবাল কোম্পানিতে কাজ করেছেন, তার এক্সপিরিয়েন্স আছে। তো আমি ফারুক আজম এরশাদ ভাইকে বলবো আপনার সম্পর্কে আপনার মতো করে একটু শেয়ার করার জন্য। থ্যাংক ইউ মমিন ভাই, আমাকে ইনভাইট করার জন্য আপনার এই অনুষ্ঠানে। তো আসলে আমি আমার সেলস এন্ড মার্কেটিং এর ক্যারিয়ারটা শুরু করি 2008 সালে। তো তখন আমি স্টেট লেভেল সফটওয়্যারে কাজ করেছি। এরপর আমি ইন্টারনেট এবং ডেটা নিয়ে কাজ করছি বিজয় অনলাইন এবং জিপনেটে। তারপর কাজ করছি সফটওয়্যারে কাজ করেছি, আরএমএস ইআরপি সলিউশন এবং এইচআরএস নিয়ে কাজ করেছি। এখন কাজ করছি আমি এইচএনএফ বিজনেস সলিউশনে। সো আমি যদি একটু আমাদের প্রোফাইলটা একটু যদি শেয়ার করি, মানে আমাদের প্রোডাক্ট কি বা আমরা কিভাবে কাজ করছি। সো সো আমরা হচ্ছে গ্লোবাল কোম্পানি, শুধুমাত্র এইচআরএস একটা সলিউশন নিয়ে কাজ করছে বিভিন্ন দেশে। 1997 সাল থেকে আমাদের যাত্রা শুরু। সো আমাদের 200 উপর এমপ্লয়ি। তো আমাদের 6টা দেশে আমাদের নিজের অফিস আছে, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং আফ্রিকা। তার পাশাপাশি এটা হচ্ছে আমাদের জার্নিটা, যেভাবে আমরা কাজটা শুরু করি। 1997 সাল থেকে আমাদের শুরু হয়। 2004 সালে আমাদের ফার্স্ট ফরেন ব্রাঞ্চটা সিঙ্গাপুরে শুরু করি। সেকেন্ড ফরেন ব্রাঞ্চ আমরা ইন্ডিয়াতে শুরু করি। তো আমরা 25 দেশে কাজ করি, আর 29টা দেশে আমরা কাজ করি পার্টনারদের মাধ্যমে। তো 23 বছরে আমাদের এক্সপিরিয়েন্স, 1200 উপর ক্লায়েন্ট, 35 কান্ট্রিতে, 18টা ইন্ডাস্ট্রিতে এইচআরএস সলিউশনে আমরা কাজ করছি। সো আমাদের বিভিন্ন গ্লোবাল বিভিন্ন অর্গানাইজেশন আমাদের সলিউশনটা চলছে। তো আমি ডিটেইলস বলবো সলিউশনটার ব্যাপারে। সো আমাদের এইচআরএস সলিউশনতে পিপলস এইচআর, এটা আমরা ক্লাউড অন করে দিয়েছি। তারপর আমাদের এসটিএম ট্র্যাকিং আছে, ট্র্যাকিং সলিউশন, এইচআর আছে, তারপর জোড়া আছে, সোশ্যাল নেটওয়ার্কিং, এই ধরনের কিছু সলিউশনে আমরা কাজ করছি আর কি। তো এই হচ্ছে আমার সম্পর্কে এবং আমার কোম্পানির সম্পর্কে একটু আমি ব্রিফ করলাম। জি জি, তো ধন্যবাদ এরশাদ ভাই। আমি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যে দুরন্ত বিডি আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে আছেন এবং আমরা এই প্রোগ্রামটা রেগুলারলি আমরা করব আমাদের আইটি প্রফেশনাল, বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের সৌজন্যে, এবং দুরন্ত বিডি থেকে আমরা এটা সরাসরি প্রচার হবে। তা আমি একটু আপনাদের সাথে আবার একটু শেয়ার করতে চাচ্ছি। মিস্টার হাসান ভাইকে আমি একটু আবার প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি তো অনেক দিন ধরে রিনোয়ার্ড অর্গানাইজেশনে এইচআর নিয়ে কাজ করে আসছেন। এইচআর অটোমেশন নিয়ে আপনার কি এক্সপিরিয়েন্স হয়েছে, যদি একটু আপনার মতো করে শেয়ার করেন। থ্যাংক ইউ মবিন ভাই। এইচআর অটোমেশন নিয়ে যদি আমরা বলতে চাই, এইচআর একটা অর্গানাইজেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। যারা হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করে, হিউম্যান রিসোর্স এমন একটা ক্যাপিটাল একটা অর্গানাইজেশনের জন্য, যার কন্ট্রোল অ্যাকচুয়ালি কোনো মেশিন দিয়ে করা সম্ভব হয় না। মানে হিউম্যান রিসোর্স এমন একটা জিনিস, যে জিনিসটাকে আপনি কন্ট্রোল করতে চাইলে আপনাকে হয়তো হার্ট দিয়ে অথবা আপনার ব্রেন দিয়ে আপনাকে কন্ট্রোল করতে হবে। সো এইচআর অটোমেশন, আমরা যদি আমাদের আজকে যেটা টপিক এইচআরআইএস কে যদি আমরা একটু ডিটেইল বলতে চাই, এইচআরআইএস দ্যাট মিনস হচ্ছে হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম।
হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেমকে আমরা অনেকভাবে ডিফাইন করে থাকি। কেউ হয়তো শুধুমাত্র পেরোলটাকেই বোঝে, অনেকে হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেমকে আরো অনেক ডিটেইলে যে বোঝে। তারা ম্যান পাওয়ার প্ল্যানিং থেকে শুরু করে এইচআর বাজেট, পারফরমেন্স প্ল্যানিং, দেন বাজেটারি কন্ট্রোল, পারফরমেন্স সেটিং, এভরিথিং, এই সবগুলোকেই আপনার এইচআরআইএস থেকে পেতে চায়। সো আমি আমার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতে চাই, আমি আমার কেরিয়ারের জন্য এইচআরআইএসটা বলবো একটা ট্রান্সফরমেশনাল পার্ট। আমি অনেকেই হয়তো জানেন যারা আমার পরিচিত, আমি বেসিক্যালি কম্পিউটার সায়েন্স থেকে আন্ডারগ্রেড করি। সো আন্ডারগ্রেড করার পরে প্রথমেই যখন জব পাই, সে আমার এই জবটা ছিল কিন্তু একটা এইচআরআইএস ডেভেলপমেন্টের জন্য জবটা ছিল। সো এইচআরআইএস ডেভেলপ করতে যে আমি একটা সময় যে ফিল করি যে আপনার কম্পিউটার প্রোগ্রামিং এর চেয়ে ডিরেক্টলি হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করাটা অনেক বেশি আনন্দদায়ক। সো আমি কিন্তু গ্র্যাজুয়ালি যেটা করেছি, আমার নিজেকে ট্রান্সফর্ম করেছি প্রোগ্রামার থেকে এইচআর এক্সপার্ট হিসেবে। সো আমার জন্য বলবো, আমি যদি পার্টিকুলারলি আমার কথা বলি তাহলে বলবো এইচআরআইএস আমার জন্য হচ্ছে একটা ট্রান্সফরমেশনাল ব্যাপার, যেটা আমাকে আজকে এইচআর কেরিয়ারটা দিয়েছে। সো আমাকে তো এইচআর কেরিয়ার দিয়েছে, বাট অর্গানাইজেশনকে কি দেয়? অর্গানাইজেশনকে আসলে অনেকভাবেই হেল্প করে। আমি যদি একটু কয়েকটা জিনিস পয়েন্ট আকারে বলতে চাই, আপনার এইচআর পিপুলদেরকে কিন্তু বিজনেস এক্সপার্ট করে তোলে। আপনি যদি এইচআরআইএস কে ইমপ্লিমেন্ট করতে চান, আপনাকে জানতে হবে আপনার প্রোডাকশন প্রসেস, আপনার কোন প্রসেসে কি রকমের ম্যান পাওয়ার লাগছে, এটা আপনাকে কিন্তু জানতে হবে। আপনাকে জানতে হবে যে কোন প্রসেসটা কিভাবে হচ্ছে এবং এটার আউটকাম কি, এটার স্ট্যান্ডার্ড টাইম কি, এই জিনিসগুলো কিন্তু জানতে হয় এবং অ্যাকর্ডিংলি আপনি এটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করতেছেন। সো এইচআরআইএস কেবলমাত্র এইচআর কে কিছু ডেটা প্রোভাইড করে সলিউশন দেয় না, এট দ্য সেম টাইম এই এইচআর পিপুলদেরকে কিন্তু আপনার বিজনেস এনাবল করে তোলে। সো আরেকটা জিনিস যদি আমি বলতে চাই, এইচআর আপনার বিজনেসে একদম রিয়েল টাইম কিছু ডেটা আপনাকে দিচ্ছে। আপনি কিন্তু এখন বসে আপনি জানতে পারছেন যে আপনার যদি আপনি প্রপারলি ইমপ্লিমেন্ট করেন, আপনি কিন্তু জানবেন যে আপনার এই মুহূর্তে ম্যান আওয়ার কতটুকু ইনভেস্ট হয়েছে। আজকে 22 তারিখে আপনার নিশ্চয়ই একটা ম্যান আওয়ার প্ল্যানিং ছিল মাসের শুরুতে, যে আপনি এই মাসে এত ম্যান আওয়ার দিয়ে এতটুকু প্রোডাকশন করবেন যদি একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের জন্য হয়। সো এইটা কিন্তু আজকের দিনে আপনি এসে রিপোর্টটা পেয়ে যাচ্ছেন যে কতটুকু হয়েছে বা কোন অবস্থায় আছে। সো রিয়েল টাইম ডেটা দিয়ে কিন্তু আপনার বিজনেসকে হেল্প করছে এইচআরআইএস। সো আমরা এইচআরআইএস কে কেবলমাত্র পেরুলের ভিতরে যদি সীমাবদ্ধ না রেখে, এইচআর কে যদি আমরা ম্যান পাওয়ার প্ল্যানিং এর জন্য ইউজ করি, এইচআর কে যদি আমরা ম্যান আওয়ার কন্ট্রোলের জন্য ইউজ করি, পারফরমেন্স প্ল্যানিং এর জন্য ইউজ করি এবং টাইম টু টাইম পিরিয়ডিক্যাল পারফরমেন্স অ্যাসেসমেন্টটা আমরা এইচআর থেকে করি, যদি একটা রিয়েল টাইম আমরা ড্যাশবোর্ড আমরা করতে পারি যেখানে আপনার পার হিউম্যান রিসোর্স পার ইউনিট অফ প্রোডাকশনের জন্য আপনার কি ধরনের কস্ট আসছে, এই জিনিসগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু বিজনেসের জন্য আপনার একদম রেডিমেড কিছু আপনি ডেটা পেয়ে যাচ্ছেন এবং ইনস্ট্যান্ট আপনার যারা বিজনেস প্ল্যানার আছে তারা ওই ডেটার উপরে ভিত্তি করে কিন্তু ডিসিশন নিতে পারছেন। আপনার মাসের শুরুতে হয়তো এক ধরনের প্ল্যানিং ছিল, আজকে 22 তারিখে এসে ডেটার উপরে ভিত্তি করে উনি যদি দেখেন যে এটাকে একটু রিশিডিউল করা উচিত, সেটা কিন্তু উনি করে নিতে পারছেন। সো এইচআরআইএস আপনার অর্গানাইজেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টুল, যে টুলটা আপনার বিজনেসকে রিয়েল টাইম ডেটা দিবে, আপনার প্ল্যানিংকে আরো বেশি স্ট্রং করবে এবং আপনাকে হিউম্যান রিসোর্স, যেটা একটা অর্গানাইজেশনের সবচেয়ে বড় ক্যাপিটাল, সেই ক্যাপিটাল হিউম্যান রিসোর্সকে আপনার প্ল্যানিং থেকে শুরু করে কন্ট্রোল করা পর্যন্ত সবকিছুকে আপনাকে হেল্প করবে। সো এইচআর অটোমেশনে আমার এক্সপেরিয়েন্স যদি আমি একটু ব্রিফলি বলতে চাই, আমি বলেছি যে আমি শুরু করেছিলাম এইচআরআইএস ডেভেলপমেন্ট থেকে। একটা সফটওয়্যার ডেভেলপমেন্টে আমার পার্ট ছিল, আমি ছিলাম অ্যানবয় গ্রুপে। সো সেখান থেকে আমি আফটার ডেভেলপমেন্ট একটা সময় যেটা ফিল করি যে আমি হয়তো এইচআরে যদি ডিরেক্টলি কাজ করি তাহলে হয়তো এর চেয়ে ভালো করতে পারবো। আমি পরবর্তীতে
জব চেঞ্জ করে এইচআর এক্সিকিউটিভ হিসাবে স্টার্ট করি বিএলএটেক্স গ্রুপে। সেখানে কর্মী নিয়ে কাজ করেছি, এসএপি এইচআর ইমপ্লিমেন্ট করেছি। এসএপি আমার সৌভাগ্য ছিল, এসএপি এইচআর ইমপ্লিমেন্ট করার সময় আমি খুব ভালো কিছু এইচআর এক্সপার্টের হেল্প পেয়েছি, কিছু ফরেন ট্রেনিং পেয়েছি। সো এইগুলো থেকে কিন্তু আমরা একটা অর্গানাইজেশনকে অপারেশনাল এইচআর থেকে আপনার স্ট্র্যাটেজিক এইচআর এর কিছু পার্টকে আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছিলাম, এবং ডেটা ড্রিভেন একটা বিজনেস সে আমরা কিন্তু কনভার্ট করতে পেরেছিলাম। সো প্রপারলি যদি আমরা এইচআরএস ইমপ্লিমেন্ট করতে পারি, আমি বিলিভ করি সেখান থেকে রিয়েল টাইম ডেটা নিয়ে বিজনেসকে অনেকটুকুই হেল্প করা যায়। এবং যে জিনিসটা আমি আগেও কয়েকবার বলেছি, হিউম্যান ক্যাপিটাল খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। হিউম্যান ক্যাপিটালকে যদি আমরা ম্যানেজ করতে চাই, প্রপারলি ম্যানেজ করতে চাই, এইচআরআইএস এর বিকল্প নেই। তো আমাদেরকে একটা গুড এইচআরআইএস একটা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই লাগবে। মবিন ভাই। মবিন ভাই নেটওয়ার্কের প্রবলেম। তো হাসান আহমদ ভাই, জি তো হাসান আহমদ ভাই, অনেক সময় দেখা যায় যে এইচআর এর ইমপ্লিমেন্টেশন অনেক সময় দেখা যায় ওভাবে হয়তো ক্লায়েন্টের মন মতো হয় না, বা ফেলের অনেক সময় আমরা জানি আর কি, অনেক ফেল হয় ইমপ্লিমেন্টেশন। বা আপনার কি মনে হয়, মানে এটার মানে রিজন গুলো কি হতে পারে? মানে কি রিকোয়ারমেন্ট অ্যানালিসিস ঘাটতি, বা যারা ইন্ড ইউজার এইচআরআইএস এর তারা রিকোয়ারমেন্টটা তারা সলিউশন বুঝতে পারছে না, বা সলিউশনটা ইউজার ফ্রেন্ডলি না? আপনি যদি একটু আপনার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করতেন। আমি কথাটাকে একটু ঘুরিয়ে বলতে চাই, এইচআরএস কেন ফেল করে না বলে কি করলে এইচআরএস সাকসেসফুল হতে পারে। আমি একটু আনসারটা একই, কিন্তু একটু ভিউটা মনে হয় একটু পজিটিভ হয়। সো ওইভাবে যদি আমি বলি, এইচআরএস আসলে সাকসেসফুল হওয়ার জন্য কয়েকটা আসপেক্ট থেকে আমাদেরকে চিন্তা করতে হবে। আপনি যদি চিন্তা করেন টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, যদি আপনি চিন্তা করেন, তাহলে একটা এইচআরএস তো একটা সফটওয়্যার, তাই না, একটা সলিউশন। সো একটা সলিউশনের জন্য আপনার প্রপার বিজনেস ডকুমেন্টেশন, আপনার যেটাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলি আপনার বিজনেস ব্লু প্রিন্টিং। সো একটা প্রপার বিজনেস ব্লু প্রিন্টিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার এইচআর কি প্র্যাকটিস আছে, এবং এই প্র্যাকটিসগুলোকে আপনি কিভাবে প্রপারলি আপনার টেকনোলজিতে আই মিন কম্পিউটারাইজ অথবা সফটওয়্যারাইজ করতে চান, এই প্ল্যানিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আপনি যদি প্রপারলি বিজনেস ব্লু প্রিন্টিং না করেন, তাহলে কিন্তু আপনার প্রোগ্রামটা প্রপারলি ডিজাইন করা হবে না। সো একটা অর্গানাইজেশন যখন এইচআরএস ইমপ্লিমেন্ট করতে চায় অথবা নিজেরা ডেভেলপ করতে চায়, তাদের জন্য বিজনেস ব্লু প্রিন্টিংটা প্রপারলি করা খুবই ইম্পর্টেন্ট। বিজনেস ব্লু প্রিন্টিংটা বেসিক্যালি আমি একটু যদি ইলাবোরেটলি বলি, বিজনেস ব্লু প্রিন্টিংটা বেসিক্যালি আপনার প্রেজেন্ট প্র্যাকটিস ভার্সেস হচ্ছে আপনার এক্সপেকটেশন, আপনি কি চান টু বি। সো এই দুইটা প্রেজেন্ট প্র্যাকটিসকে এবং হচ্ছে আপনার কিভাবে আপনি সফটওয়্যারে এই জিনিসটা চাচ্ছেন, এইটাকে আপনি যতক্ষণ না পর্যন্ত প্রপারলি ডকুমেন্ট করতে পারবেন, এই ডকুমেন্টেশনটা হচ্ছে আপনি আপনার যিনি প্রোগ্রামার আছে তাকে আপনি প্রপারলি বুঝিয়ে দিতে পারছেন, আপনি কিন্তু ভালো একটা সলিউশন আশা করতে পারেন না। সো এইটা একটা কারণ হতে পারে আপনার প্রপার ইমপ্লিমেন্টেশন ফেইলিউরের জন্য। টেকনিক্যাল পয়েন্ট থেকে আরেকটা জিনিস আমি বলবো, যেটা হচ্ছে আপনার ইউএটি, দ্যাট মিনস ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট। আমরা যেটা করি অনেক সময় হচ্ছে সফটওয়্যার আমাদের মতো করে তৈরি করে, আইটি পিপুলরা যারা আছে, আইটি পিপুল তার মতো করে সফটওয়্যার তৈরি করে ইমপ্লিমেন্ট করে দেয়, এবং এইচআর কে বলে যে তোমরা এটা প্র্যাকটিস এখন থেকে ইউজ করা শুরু করে দাও। মানে এটা আমার মতে একটা গুড অ্যাপ্রোচ না। গুড অ্যাপ্রোচ হওয়া উচিত এরকম করে যে আপনি যেই সলিউশনটা বানাচ্ছেন, এই সলিউশনটা প্রপারলি ডিজাইন করে ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে আপনার ইউজার যে, এটা আপনার এন্ড ইউজার মানে এন্ড ইউজার যে আছে, এন্ড ইউজারকে কিন্তু আপনার প্রপারলি তাকে দিয়ে এটা টেস্ট করিয়ে নেওয়া দরকার, যে এটা ওয়ার্কফ্লো অনুযায়ী প্রপারলি কাজ করছে কিনা, অথবা এটা রেজাল্টটা প্রপারলি আসতেছে কিনা। এই ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টটা যদি না করি, তাহলে এটা ফেল হতে পারে। আবার আর অন্যভাবে যদি বলি, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টটা যদি আপনি সাকসেসফুল করতে পারেন, তাহলে আপনার এটা সাকসেসফুল হওয়ার চান্সেস বেশি আছে। টেকনিক্যাল আরেকটা রিজন, আমি যদি 3টা করে রিজন বলি, আপনার ডেটা ইন্টিগ্রিটি একটা বড় ব্যাপার। আমরা অনেক সময় দেখি যে আপনার মানে বিভিন্ন টেবিল থেকে এসেই তো একটা রিপোর্ট তৈরি হয়।
সো কোথা থেকে ডেটাগুলো আসতেছে এটার ইন্টিগ্রিটিটা একটা কোশ্চেন থেকে যায়। যদি প্রপার ইন্টিগ্রেশন না থাকে ডেটার, তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। রেজাল্ট যখন ইনকারেক্ট আসবে, একটা সময় পরে এন্ড ইউজার অথবা ইউজার যারা আছে তারা কিন্তু ইন্টারেস্ট হারাবে, আপনার এটা নিয়ে আর কাজ করতে চাইবে না। সো টেকনিক্যালি আমি 3টা পয়েন্ট বললাম, আপনার প্রপার বিজনেস ব্লুপ্রিন্টিং করা, তারপর ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট করা, এবং ডেটা ইন্টিগ্রিটিটাকে অ্যাসিওর করা। যদি আপনি 3টা কাজ করতে পারি আমরা ডেফিনেটলি সাকসেসফুল হব। আরেকটা দিয়ে আমি বলতে চাই, একটা এইচআরএস ম্যানেজমেন্টের জন্য, ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি বলি, ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে আপনার, আমরা অনেকেই জানি না একটা প্রপার এইচআরএস ইমপ্লিমেন্ট করলে এটা থেকে কি ধরনের বেনিফিট আমরা পেতে পারি। ম্যানেজমেন্টের অনেকেরই হয়তো এই দিকটাতে খুব বেশি ইন্টারেস্ট থাকে না। আমরা আমাদের এক্সপেরিয়েন্স থেকে দেখেছি, যেটা আগে ছিল এখন অনেকটা কমে এসছে। সো ম্যানেজমেন্ট কিন্তু এইচআর কে অতটা প্রায়োরিটি দিত না। আপনার আমরা মোস্টলি প্রোডাকশন ড্রিভেন অথবা হচ্ছে সেলস ড্রিভেন অর্গানাইজেশন। বাট এইটাকে যদি আমরা ট্রান্সফরমেশনাল ওয়েতে চিন্তা করি এবং স্ট্র্যাটেজিক্যালি এটা থেকে ভালো একটা রেজাল্ট পেতে চাই, অর্গানাইজেশন গুলোকে কিন্তু হচ্ছে এইচআর ড্রিভেন হয়ে আসা উচিত। সো এইচআর ড্রিভেন যখন হবে, তখন এটার বেনিফিট গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তো একটা ম্যানেজার যখন এটার বেনিফিট জানবে, তাহলে কিন্তু উনি এটার ইউজেসটাকে অ্যাসিওর করবে এবং এটা থেকে উনি রেজাল্ট পাবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনার প্রসেস ওনারদেরকে আমরা ইনভলভ করতে পারি না। প্রসেস ওনার বলতে আপনার এইচআরএস এর কিন্তু ইউজেস শুধুমাত্র এইচআর এর ভিতরেই লিমিটেড, কিন্তু সেটা না। আপনার ডেটা কিন্তু প্রোডাকশন লাইন থেকেও আসতেছে, আপনার ডেটা হয়তো সেলস থেকে আসতেছে, আপনার ডেটা হয়তো ফাইন্যান্স থেকে আসতেছে। সো ফাইন্যান্স, প্রোডাকশন এবং আপনার এইচআর অথবা কোয়ালিটি ম্যানেজমেন্ট অথবা আদার যে ফাংশন গুলো আছে, তাদের এখান থেকে মানে এদের যে প্রসেস ওনাররা আছে, তাদেরকে যদি আপনি এইচআরএস এ ইনভলভ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার আলটিমেটলি আপনার সাকসেসফুল হওয়ার চান্সটা কমে আসবে। ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আরেকটা পয়েন্ট আমি বলতে চাই, এগেইন এখানেও ডেটা ম্যানেজমেন্ট। আপনার যদি ডেটা ইন্টিগ্রিটি না থাকে, আমরা অনেক সময় দেখতে পাই যে আপনার প্রপারলি ডেটা এন্ট্রি গুলো হচ্ছে না। আপনি যদি মানে প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করতে চান, ডেফিনেটলি প্রোডাক্টিভিটি এইচআর এর একটা কাজ। যদি আপনি প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করতে চান এবং প্রোডাকশন থেকে যদি আপনি টাইম ওয়াইজ ডেটা না পান, আপনি কাজ করবেন কোত্থেকে, তাই না? এই প্রোডাকশনের ডেটাটা কিন্তু আসবে ডেফিনেটলি প্রোডাকশন লাইন থেকে। সো এইখানটাতে আপনার ডেটার ইনপুটটা যেন প্রপারলি আসে, এটা যদি আমরা অ্যাসিওর করতে পারি, তাহলে ডেফিনেটলি সাকসেসফুল হওয়ার চান্স আছে। আরশাদ ভাই। জি, সো আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবো একটা ভালো এইচআরএস কিভাবে আপনারা সিলেক্ট করবেন। সো আমি একটু আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি। সো আশা করছি আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? না আরশাদ ভাই, আমরা দেখতে পাচ্ছি না। এখন মনে দেখা যাচ্ছে, রাইট? Not yet. Yeah. Let's try again. Okay. So HRS সিলেকশনের শুরুতে আমাদেরকে যে জানতে হবে যে আমার HRS সলিউশনটা আসলে কি ফিউচার রেডি কিনা। মানে আমি আমার HRSটা দিয়ে কি আমি ফিউচারের আমার যে অটোমেশন হচ্ছে সেগুলোকে আমি হ্যান্ডেল করতে পারছি কিনা, বা কিভাবে এটা করছি। সো আপনি যখন একটা HRS সিলেক্ট করবেন, এসেনশিয়াল কিছু কোশ্চেন আছে, যেমন ডাজ দ্য সিস্টেম হেল্প দ্য কমপ্লায়েন্স, মানে আপনার সমস্ত অডিট জিনিসগুলো এবং আপনার অটোমেশনটা আসলে কারেক্ট হচ্ছে কিনা, এর মধ্যে আপনার ইনকাম বেসের রিপোর্টগুলো আসছে কিনা। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার এই সলিউশনটা আর এমপ্লয়িজ এম্পাওয়ার বাই দ্য এইচআরআইএস, অর্থাৎ আমার এই সলিউশন দিয়ে, কারণ আমরা সবসময় একটা কথা বলি যে পিপল এঙ্গেজমেন্টের কথা বলি একটা সলিউশনের সাথে, যাতে এই পিপল এঙ্গেজমেন্ট যখন একটা সলিউশনের সাথে হবে তখন কিন্তু একটা অর্গানাইজেশন প্রোডাক্টিভিটি বাড়ে। সো পিপল এখানে এঙ্গেজ হচ্ছে কিনা, তারা অর্গানাইজেশনের ইনফরমেশন গুলো তারা নিজেদের থেকে দেখতে পাচ্ছে কিনা, এই জিনিসগুলোর ব্যাপার আছে। আবার পেরোলটা ইনক্লুডেড কিনা, এবং অনেক সময় দেখা যায় যে এইচআর এর সাথে অনেক অর্গানাইজেশন ইয়ারপি ইউজ করে, তো পেরোলের সাথে সেই ইয়ারপি একটা ইন্ডিকেশনাল ইস্যু থাকে, সেটাই হচ্ছে কিনা অ্যাকাউন্টসের সাথে ইন্ডিকেশনের সেই ফ্লেক্সিবিলিটি আছে কিনা। আরেকটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা খুবই সচরাচর আসলে কমই দেখেছি আমরা, ক্যান প্রেডিক্টিভ অ্যানালাইটিক্স অ্যাসিস্ট দ্য ডিসিশন মেকিং। মানে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ডেটা দিয়ে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সিস্টেম প্রেডিকশন করতে পারে। এটা টার্নওভার প্রেডিকশন হতে পারে, অ্যাটেন্ডেন্স প্রেডিকশন, এমপ্লয়ি স্যাটিসফাই কিনা সেটা প্রেডিকশন করতে পারে। এটা একটা ভালো ফিচার।
আমি যদি আরো কিছু ইনফরমেশন এখানে বলি, যেমন আমার একটা এইচআরআই সলিউশন রিক্রুটিং এবং অনবোর্ডিং ফিচার আছে কিনা, কারণ একটা অবশ্য দেখা যায় রিক্রুটিং প্রসেসের জন্য তাদের অনেক টাইম কনজিউমিং হচ্ছে, বা তাদের যদি আমি ফিনান্সিয়ালি কস্টের কথা বলি সেটা বাড়ছে। একটা যদি রিক্রুটমেন্ট মডিউল যদি তাদের এইচআর সলিউশন থাকে, তাহলে কিন্তু ওনারা এই জায়গা থেকে উপকৃত হতে পারেন। সো আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে পারফরমেন্স ম্যানেজমেন্ট। আমি আমার এমপ্লয়ীদের পারফরমেন্সটা ম্যানেজ করতে পারছি কিনা, কারণ রাইট এমপ্লয়ীকে আমি রাইট প্লেসে তাকে আমি রাখতে পারছি কিনা, আমি তাকে তাকে স্যাটিসফাই করতে পারছি কিনা। কারণ আমি যদি রাইট প্লেসে রং এমপ্লয়ীকে রাখি, অবশ্যই অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি অবশ্যই ব্যাহত হবে। সো আরো কিছু ইনফরমেশন রাখতে পারি একটা এইচআরআই সলিউশনে, যে আমার, কারণ এখনকার যুগটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড এবং অ্যাপের যুগ। আমি কি আমার সমস্ত কাজকে আমাকে কি ল্যাপটপে বা ডেস্কটপে বসে করতে হবে, নাকি আমার যে আইফোন বা আমার যে অ্যান্ড্রয়েড আছে সেখানে বসে আমি অপারেশনাল কাজগুলো করতে পারছি। তো এরপর বেস করে কিন্তু আমরা একটা এইচআরআই সলিউশন সিলেক্ট করতে পারি। আমি যদি আরো কিছু ইনফরমেশন এখানে শেয়ার করি, তো তো এখানে আমরা আরো কিছু কোশ্চেন এখানে আমরা আস্ক করতে পারি। যেমন আমি একটা ভালো একটা এইচআরএস চুজ করব, উইল ইট অটোমেট ইউর ওয়ার্ক ফ্লোস, মানে আমি যখন একটা এইচআরএস আছে আমার অনার্সের সমস্ত কাজগুলোকে আমি অটোমেট করছি, নাকি আমি কিছু কাজকে অটোমেট করছি, কিছু কাজ আমার ম্যানুয়ালি করতে হচ্ছে। অনেক সময় দেখা যায় যে জাস্ট আমি এইচআর অ্যাটেন্ডেন্স স্লিপটাকে আমি অটোমেট করছি, বাট আমার পারফরমেন্স রিক্রুটমেন্ট ট্রেনিং এর ডেভেলপমেন্ট বা আমি যদি সাকসেশন প্ল্যানিং এর কথা বলি, এগুলোকে আমি হচ্ছে ম্যানুয়ালি করছি। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এরপর যদি আমি আর একটা পয়েন্ট বলি, হোয়াটস দ্য ইউজার এক্সপিরিয়েন্স লাইক, মানে যারা সলিউশন ইউজ করেছেন বা করবেন ওনাদের এক্সপিরিয়েন্সটা কি। ওনারা যদি আগের কোনো অর্গানাইজেশনের কোনো সলিউশন ইউজ করতে এটা কি ইউজার ফ্রেন্ডলি কিনা, বা আমার অ্যাটেন্ডেন্স প্রসেস বা স্যালারি প্রসেসে আমি কি আসলে ইজিলি প্রসেসগুলো করতে পারছি কিনা। আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আসে যে আমার ডেটাটা প্রোটেক্ট কিনা। যদি আমি ক্লাউডের কথা বলি বা আমার যদি নিজস্ব সার্ভারও থাকে, আমার যে ডেটা সেটা মিসিং হচ্ছে কিনা। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমি যদি বলি সিস্টেম রিপোর্টিং ক্যাপাবিলিটি, যে আমাকে একটা রিপোর্টের জন্য কি আমাকে ওই যে ভেন্ডর তার উপর ডিপেন্ড থাকতে হচ্ছে, নাকি আমি কিছু ডাটা সিলেক্ট করে আমি নিজের মতো কিছু ইনফরমেশন নিয়ে আমি কাজ করতে পারছি। এই ধরনের ফেসিলিটি গুলো আছে কিনা, এবং এই সলিউশন দিয়ে একটা কোম্পানির গ্রোথ হচ্ছে কিনা। তারপর আমার সাপোর্ট, কাস্টমার সাপোর্টটা তো অনেক বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। যে আমি আমার যেমন আমার যেমন প্রজেক্টের প্ল্যান করে সেই অনুযায়ী আমার প্রজেক্টটা প্ল্যান হচ্ছে কিনা, ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা, এবং আমি সাপোর্ট পাচ্ছি কিনা। সো আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সো লাস্টে আমি যেটা বলবো যে আমার এই যে সলিউশনটা এটা কি প্রফেশনাল বেটার ওয়ার্কিং এনভায়রনমেন্টের ক্ষেত্রে এমপ্লয়ি এবং ম্যানেজমেন্টকে হেল্প করছে কিনা। সো এই ধরনের কোশ্চেনের মাধ্যমে যদি আমরা আগাই, আমার মনে হয় ভালো একটা সলিউশন আমরা এর মাধ্যমে বের করতে পারবো। সো আমি যদি একটু হাসান আহমদ ভাইয়ের কাছে আসি, আপনি যদি একটু এর সাথে যদি কিছু অ্যাড করতেন। ভালো সলিউশনের জন্য যদি কিভাবে চুজ করব বা সিলেক্ট করব এটা যদি বলতে বলেন, আপনি ম্যাক্সিমাম এরিয়াই কভার করে গিয়েছেন। সো এখানে ব্যাপারটা হচ্ছে, আমরা যদি বলি আমরা জানি ইআরপি একটা বিজনেস অর্গানাইজেশনকে এন্ড টু এন্ড কভার করে। ইট ইনক্লুডস আপনার মানে যত ধরনের প্রসেস আছে একটা বিজনেসের এ টু জেড সবগুলোকে কভার করে। সো ইআরপি যদি একটা হোল বিজনেসকে কভার করে, সো একটা এইচআরআইএস কে আমি যখন সিলেক্ট করব, আমাকে কিন্তু চিন্তা করতে হবে যে এইচআর এর যত ধরনের ফাংশনালিটি আছে একটা অর্গানাইজেশনের, তার সবগুলোকে যেন কভার করে। এই জিনিসটা আমি অ্যাসিওর করতে পারছি কিনা এটা আমাকে দেখে নিতে হবে। এখন এক এক অর্গানাইজেশনের এক এক রকমের প্র্যাকটিস। কেউ হয়তো সাকসেশন প্ল্যানিং প্র্যাকটিসই করে না। যদি সাকসেশন প্ল্যানিং প্র্যাকটিস না করে, তার জন্য হয়তো এটা খুব ইম্পর্টেন্ট না। বাট একটা সলিউশন আমরা কিন্তু 2 বছর বা 3 বছরের জন্য হয়তো সিলেক্ট করছি না, আমরা হয়তো আগামী 10 বছরের জন্য নিচ্ছি, আর হয়তো বা আরো লম্বা সময়ের জন্য নিচ্ছি। বাট আমার এই সলিউশনটা ফিউচার রেডি কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে স্যাটিসফাই করে নিতে হবে অর্গানাইজেশনকে। আপনার আজকে হয়তো আমি ট্রানজেকশনাল এইচআর অথবা অপারেশনাল এইচআর প্র্যাকটিস করছি অর্গানাইজেশনের, বাট আমরা হয়তো প্ল্যানিং করছি শর্ট ফিউচারে আমরা হয়তো স্ট্র্যাটেজিক্যালি এইচআর কে প্র্যাকটিস করব। ইফ সো, তাহলে আমাকে চিন্তা করতে হবে স্ট্র্যাটেজিক্যাল এইচআর এর যে পার্ট গুলো আছে সেই জিনিসগুলো আমার এই সলিউশন কভার করে কিনা।
আমি আহ, আহ, যদি আরো ডিটেইল বলতে চাই, আমি আমার একদম শুরুতে বলেছিলাম এইচআর বাজেটিং এর কথা আমি বলেছি, ম্যান পাওয়ার বাজেটিং এর কথা বলেছি। আপনি দেখেন আমাদের দেশের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে গার্মেন্ট সেক্টর। গার্মেন্ট সেক্টর কিন্তু খুবই লেবার ইন্টেন্সিভ একটা সেক্টর। এখন লেবার ইন্টেন্সিভ একটা সেক্টরে আমরা অনেক জায়গায় দেখেছি রাইট নাম্বার অফ এমপ্লয়ি থাকে না, অ্যাডুকুয়েট নাম্বারের চেয়ে আপনার হয়তো বেশি থাকছে। সো আপনি এই নাম্বারটাকে যদি কন্ট্রোল করতে চান, এইচআরএস কিন্তু আপনাকে হেল্প করতে পারবে। কিভাবে? আপনার অর্গানোগ্রামটাকে যদি আপনার ফ্রিজ করে দেওয়ার থাকে, মানে ফ্যাসিলিটি থাকে, লাইক আমরা যদি একটা গার্মেন্টস কে এক্সাম্পল ধরি, গার্মেন্টস এর একটা সুইং লাইনে যদি আমি বলে দেই যে আপনার 15 অপারেটর থাকবে আর হচ্ছে 8 to 10 আপনার হেল্পার থাকবে, এর চেয়ে বেশি থাকতে পারবে না। আপনি যদি নাম্বারটাকে ফ্রিজ করে দেন, এইচআরএস কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হেল্প করবে, সেখানে 10 এর উপরে হচ্ছে আপনার 11 আপনি দিতে পারবেন না। সো এই ফ্যাসিলিটি গুলো কিন্তু আপনাকে এইচআরএস অ্যাসিওর করবে। বাট আপনি যখন সিলেক্ট করবেন তখন আপনাকে দেখে নিতে হবে এই ফ্যাসিলিটি গুলো আপনি পাচ্ছেন কিনা। আমরা শুরুতে বলেছিলাম, আমার এই সেশনের শুরুতে বলেছিলাম যে আপনার সাকসেশন প্ল্যানিং আপনি এখন করছেন না, আপনি হয়তো টিএনএ করেন না, ট্রেনিং ডিন্ড অ্যাসেসমেন্ট গুলো আপনি হয়তো সফটওয়্যার থেকে করছেন না, আপনি হয়তো অ্যাডহক বেসিস ট্রেনিং করছেন। কিন্তু আপনার এইচআরএস সিলেকশনের সময় আপনাকে কিন্তু এই জিনিসগুলো দেখে নিতে হবে যে আপনি পজিশন ওয়াইজ আপনি কম্পিটেন্সি ম্যাপিং গুলো করতে পারেন কিনা, পজিশন ভার্সেস পজিশনের হোল্ডার যে আছে তার স্কিল গুলোকে আপনি অ্যালাইন করে নিতে পারেন কিনা, স্কিলের গ্যাপ গুলোকে আইডেন্টিফাই করে সেখান থেকে আপনি ট্রেনিং রিকোয়ারমেন্ট গুলো অটোমেটিক্যালি আপনার কাছে সাজেশন হিসাবে আসে কিনা। এই জিনিসগুলো যদি আপনি হয়তো আজকে প্র্যাকটিস করছেন না, বাট আপনি হয়তো কামিং ইয়ার থেকে প্র্যাকটিস করবেন এইচআরএস যখন আপনি সিলেক্ট করবেন। সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে আপনার এই জিনিসগুলো আছে কিনা। তারপর আমি বলতে চাই রিপোর্টিং খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। রিপোর্টিং এর মোবিলিটি আছে কিনা, আপনি চাইলে আপনাকে কি অলওয়েজ হচ্ছে ডেভেলপারের উপর ডিপেন্ড করতে হবে, নাকি আপনি চাইলে অ্যাডহক বেসিস রিপোর্ট করতে পারেন। আপনি চাইলে কিছু টেবিলের ফিল্ড হয়তো দেয়া আছে, সেগুলো থেকে আপনি চুজ করে করে এক্সেল এর মতো আপনার পিভট টেবিলের মতো আপনি করে নিয়ে রিপোর্ট করে নিতে পারেন কিনা। এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে আপনি রিপোর্ট গুলোকে আপনি ওভাবে আপনার মতো করে আপনি পাচ্ছেন কিনা। আর এইচআরআইএস ইজ অল অ্যাবাউট নিউমেরিক্যাল নাম্বার। আপনার নিউমেরিক্যাল নাম্বার এইচআরআইএস এর একদম ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে কিন্তু আপনার এমপ্লয়ি ডেটাবেস, তাই তো? এমপ্লয়ি ডেটাবেস কে দিয়েই কিন্তু এইচআর এর ফান্ডামেন্টাল। সো এমপ্লয়ি ডেটাবেসটা কিন্তু মানে এট দ্য এন্ড এটাও একটা নাম্বার। সো আপনি কিন্তু হচ্ছে এইচআরআইএস মানে হচ্ছে ডেটা থাকবে, ডেটাকে অ্যানালাইজ করে সেখান থেকে আপনি কিছু রিপোর্ট পাবেন এবং এই রিপোর্টকে অ্যানালাইসিস করে আপনি কিছু বিজনেস ডিসিশন জেনারেট করবেন। সো আপনার কাছে এই নাম্বারগুলো কতটা অ্যাভেলেবল, কতটা স্ট্র্যাটেজিক, এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে দেখতে হবে। প্লাস যদি একটু টেকনিক্যালি বলি, তাহলে ডেটাবেসটা কোন ল্যাঙ্গুয়েজের উপরে আছে, তারপর এই ডেটাবেসটা কতটা স্ট্রং, কতটা ফাস্টার, তারপর এটার সাথে আপনার ফ্রন্ট এন্ডের যে আপনার ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়েছে এইটা কতটা ভালো ম্যাচ করে, আপনার অনলাইনে যদি থাকে অনলাইনে আপনার এটা কতটা ফাস্টার কাজ করে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। আরেকটা জিনিস আমরা বলি, আমরা যারা লেমেন তারা অনেক সময় বলি যে আপনার ইউজার ফ্রেন্ডলিনেস। সো একটা সফটওয়্যারের লুকসটা যেন আপনাকে একটা গুড ফিল দেয়, আপনি যেন দেখে মনে হয় যে আপনার কাজ করতে ভালো লাগছে। যদি খুবই আপনার অনেক বেশি থাকে এটা কিন্তু ভালো লাগে না। আপনার হয়তো ট্যাব বেসিস যদি থাকে, সো আপনার লুকস এন্ড ফিলটা যেন একটু ভালো হয়, এটা আপনার অবশ্যই থাকতে হবে। আর কিছু জিনিস আমি বলবো, এখন যেহেতু আপনার টেকনোলজির যুগ, ম্যানেজাররা সবাই টেকনোলজি জানে, আমাদের এমপ্লয়িরা সবাই টেকনোলজি জানে। সো এইখানে আপনার আমরা যেটা করেছি, আপনার এমপ্লয়ি সেলফ সার্ভিস, দেন ম্যানেজার সেলফ সার্ভিস, এমপ্লয়ি তার যে রিকোয়ারমেন্ট গুলো আছে, তার যা যা দরকার তার চাকরিকালীন সময়ে, তার সবগুলোই যেন সে অটোমেটিক্যালি আপনার রিকোয়েস্টটা দিতে পারে এবং এইটার অ্যাপ্রুভাল ম্যানেজারের কাছ থেকে আসার পরে যদি এইচআর এর ওখানে কোনো থাকে, এইচআর সেটা এক্সিকিউট করে সেই এমপ্লয়িকে ফিডব্যাক দেওয়ার পর্যন্ত যে টোটাল প্রসেসটা,
এই প্রসেসগুলোকে অটোমেট করা যায় কিনা। সো এই জিনিসগুলো কিন্তু অ্যাসিওর করে নেওয়া দরকার আপনি যখন এইচআরআইএস সিলেক্ট করবেন। মবিন ভাই। ধন্যবাদ, আপনি অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের সাথে শেয়ার করেছেন। এরশাদ ভাই যদি একটু শেয়ার করেন যে আপনার মতো করে হাসান ভাইয়ের সাথে কোনো কিছু অ্যাড করতে চান আপনি। হ্যাঁ অবশ্যই, মানে আমার কাছে যে কোশ্চেনটা মানে খুবই ইম্পর্টেন্ট মানে এইচআরএস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাকে একটা এইচআরএস সলিউশন প্রোডাক্টিভিটি দিতে পারছে কিনা। হ্যাঁ, তো আমি যদি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি এই বিষয়টার ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা শুরুতে যে জিনিসটা বলছিলাম যে মানে প্রোডাক্টিভিটির ক্ষেত্রে যদি আসি আমাদের এই সলিউশনের মাধ্যমে, তাহলে পিপল এঙ্গেজমেন্টের ব্যাপারটাকে আমরা একটু শুরুতে আনতে চাচ্ছি যে আমার এখানে যারা জব করছে তারা আসলে স্যাটিসফাই এমপ্লয়ি কিনা। তো আমরা যদি একটা অর্গানাইজেশনের এমপ্লয়ীদের স্যাটিসফাই করতে চাই, তাদেরকে একটা অর্গানাইজেশনের সাথে মোর এঙ্গেজ করাটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা যে কাজটা করছি এই সলিউশনের মাধ্যমে, আমাদের যে পিপল সেন্টার্ড সলিউশন, এখানে একটা সেলফ সার্ভিস না আমাদের যে মডিউল আছে, এখানে কিন্তু এমপ্লয়িরা মোর এঙ্গেজ হচ্ছে একটা অর্গানাইজেশনের কালচারের সাথে। তো সেটা একটু আমি একটু কিছু ড্যাশবোর্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো এবং এখানে একটা জিনিস হচ্ছে যে এইচআর কে এই জিনিস এই সলিউশনটা এই ধরনের একটা সলিউশন হেল্প করতে পারে পেপারলেস এর ক্ষেত্রে। যেমন একটা এমপ্লয়ি যখন জয়েন করছে, আমি যদি বলতে পারি যে সে তার পলিসির জায়গাটা যদি আসে, আমি যে অর্গানাইজেশন পলিসিগুলো যদি একটা এইভাবে থাকে সেলফ সার্ভিসে, সে কিন্তু এখান থেকে পলিসিগুলো দেখে পড়তে পারে এবং এটা এক্সেল বা রিজেক্ট করতে পারে বা নিজের রেগুলেশন দেখতে পারে, কোম্পানি মিশন ভিশন এগুলো কিন্তু সে ডিজিটালি দেখতে পারছে, বা ডেইলি কোড, বা আমি যদি আসি এখানে বার্থডে উইশ চাইলে কাউকে বার্থডে উইশ করতে পারছে। একটা কালচার কিন্তু ডেভেলপ হচ্ছে এই সলিউশন থেকে। মানে আমার ইয়েস্টারে কারো বার্থডে ছিল কিনা আজকে বা নেক্সট 5 ডেজে, বা নতুন কেউ জয়েন করেছে কিনা তাকে আমি উইশ করছি কিনা। সো এখানে আমরা আরেকটা জিনিস নিয়ে এসেছি, ভয়েস অফ ইয়োর্স। এই জিনিসটা হচ্ছে একটা গ্রিভেন্স মডিউল। কেউ চাইলে নিজের নাম গোপন করে কোনো সাজেশন বা কমপ্লেন করতে পারে। সো এই ধরনের সলিউশনটা আমরা নিয়ে আসছি এখানে, এবং সে লিভের জন্য অ্যাপ্লাই করতে পারে এখান থেকে শর্টকাট। তারপর যদি কখনো এমন হচ্ছে সে বাইরে আছে, ইউজ হয় যে আপনার গুগল ম্যাপের মাধ্যমে তার অ্যাটেন্ডেন্সটা করা। তো এই ধরনের বিষয়টা কোম্পানি নিউজ গুলো এখানে থাকতে পারে। সো কোম্পানি নিউজ এটা টেক্সট আকার হতে পারে, ভিডিও হতে পারে, অডিও হতে পারে, আমি এমপ্লয়ি ডিরেক্টরি থেকে কাগজ খুঁজতে পারি। সো আরেকটা বিষয় আমি বলবো এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ট্র্যাকার নামে টাইমশিটে আমাদের একটা মডিউল আছে, যার মাধ্যমে একটা অর্গানাইজেশনের এমপ্লয়িরা কতটুকু সময় ব্যয় করলো একটা প্রতিদিন, সেই জিনিসটা কিন্তু চলে আসছে। তো এখানে আমরা যেটা করি, আমরা যে তার কাজগুলোকে একটা প্রজেক্ট বলি, এবং এই প্রজেক্টের মাধ্যমে যদি আমরা আন্ডার যদি আমার অ্যাক্টিভিটি থাকে এবং সে কত ঘন্টা এখানে ব্যয় করলো, সে কিন্তু এর মাধ্যমে কিন্তু একটা অর্গানাইজেশন তার আউটপুটটা পেতে পারে যে সে ডেইলি কত ঘন্টা কাজ করলো, কি কাজ করলো। এই জিনিসগুলো কিন্তু এখান থেকে আসছে। এবং আমি যদি একটু পারফরমেন্সের জায়গায় আসি, আমি কিন্তু এখান থেকে আমার পারফরমেন্সটা ম্যানেজ করতে পারছি। আচ্ছা আচ্ছা। সো পারফরমেন্স অ্যাপ্রাইজালে যদি আমি যাই, সো আমি কিন্তু আমার নিজের পারফরমেন্স অ্যাপ্রাইজালটা দেখতে পাচ্ছি এখানে আমার পারফরমেন্সের কি অবস্থা। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আমি পারফরমেন্সের অ্যাসেসমেন্টও দেখতে পাচ্ছি আমার এই সলিউশনের মাধ্যমে। এবং এখান থেকে আমাদের আরেকটা জিনিস আছে যে আপনার অ্যাপ্রুভাল লেয়ার গুলো কিভাবে করা আছে সেই জিনিসটা এখানে শো করছে। এবং আমি যদি আরেকটু কিছু মডিউলে যাই, যেখান থেকে আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ছে একটা এইচআরএস সলিউশন থেকে দিয়ে। সো আমি যদি একটু পারফরমেন্স মডিউলটাতে একটু বলতে যাই, আপনাদেরকে বলি। সো এখানে আমরা যে গ্লোবাল যে প্র্যাকটিস গুলো আছে সেগুলো নিয়ে এসেছি। যেমন আমি যদি বলি মডেল বেল কার্ভ বা ব্যালেন্স স্কোর কার্ড, এই ধরনের সলিউশন নিয়ে আসছি। সো আমরা এখানে যেটা করি, প্রথম রেটিং মেথড করি। আমি খুব ডিটেলসে যাবো না, যদি সংক্ষিপ্তভাবে বলি যে আমরা রেটিং মেথড 1 2 3 4 5 করবো কিনা, এবং আমার এখানে আমার গোল বা আমার কেপিআইটা কি হবে, আর আমার কাজটাকে আমরা কেপিআই বলছি, আর আমার কাজের জন্য যে স্কিল সেটাকে আমি কম্পিটেন্সি বলছি। সো আমি যদি আমার টাস্কটাতে যাই যে আমার কেপিআই গুলো কিভাবে সেট হবে এবং এই কেপিআই এর আন্ডারে আমার সাব টাস্ক গুলো কি হবে, সেগুলো কিন্তু আমি এখান থেকে মেজার করতে পারছি। তো এখানে একটা অর্গানাইজেশন চাইলে তার মডেল বেল কার্ভ বা ব্যালেন্স স্কোর কার্ড এই ধরনের সলিউশন গুলো ইউজ করতে পারে। বা সে যদি মনে করে যে কাস্টমাইজ কিছু সে তার মতো করে সে কেপিআই সেট করতে চায়, সেই জিনিসটাও কিন্তু সেই ব্যাপারগুলো সে এখান থেকে হ্যান্ডেল করতে পারে। আচ্ছা।
এবং এখানে যেটা করতেছে সে কিন্তু তার মেইন টাস্ক এটা এবং এর আন্ডারে কয়টা সাব টাস্ক থাকবে সেগুলো কিন্তু এখান থেকে তার টার্গেট বা ওয়েটেজ এই জিনিসগুলো এখানে দিতে পারছে। তো যখন আমরা এই গোল প্ল্যানিং করি এরপর কিন্তু আমরা এখান থেকে অ্যাসেসমেন্টটা করতে পারি। এখানে যদি আমি 360 ডিগ্রি করি তো সেক্ষেত্রে আমি নিজে থাকছি এবং আমার আন্ডারে আমার উপরে দুজন সুপারভাইজার থাকছেন। সো আমি একটা এখানে অ্যাসেসমেন্ট দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার 180 ডিগ্রি একজন যেমন এখানে অ্যাপ্রাইজ রেটিংটা দেখাচ্ছে, ফার্স্ট অ্যাপ্রাইজার রেটিংটা দেখাচ্ছে। সো এখানে কেপিআই প্রোগ্রেসটা শো করছে সিস্টেমের মাধ্যমে যে আমার টার্গেট কি ছিল, আমার অ্যাচিভমেন্ট কি, বা আমি যদি আরেকটু যাই আমার প্ল্যান কি হচ্ছে, অ্যাকচুয়াল কি হচ্ছে। সো এর মাধ্যমে একটা অর্গানাইজেশন বেনিফিট পেতে পারে। এবং আমার যখন আমি কেপিআইটা সেট করলাম এরপর আমি এখানে ফিডব্যাক এমন ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে কথা বলতে পারি যে যারা আমি পারফরমেন্স করলাম আমার যদি মনে হয় যে না তার একটু, আমি কিন্তু ডেভেলপমেন্ট প্ল্যানে বলতে পারি যে তার কোনো ট্রেনিং এর প্রয়োজন আছে কিনা। তখন যদি আমাদের যদি কোনো অর্গানাইজেশন তার ট্রেনিং মডিউলটা নেই তাহলে সেই ট্রেনিং মডিউলের মধ্যে তার স্কিলটা ডেভেলপ করা যেতে পারে। এবং এবং এই যে আমি যখন তার ট্রেনিং এর ডেভেলপমেন্ট প্ল্যান কাজ করছি, আমি যখন এখানে কোনো ফিডব্যাক দিচ্ছি তখন কিন্তু আমি তার এখানে তার হিস্ট্রিগুলো দেখতে পারি, কমন হিস্ট্রি বলতে পারে বা আমার ক্রিটিক্যাল সাকসেস থাকতে পারে, কোনো লিঙ্কগুলো আগের লিঙ্কগুলোতে যেতে পারি যে তার লিভ হিস্ট্রির কি অবস্থা, তার প্রমোশনের কি অবস্থা, ডিসিপ্লিন, এরপর বেস করে আমি তাকে একটা ফিডব্যাক প্ল্যান দিতে পারি। সো আরেকটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন একটা ম্যানেজমেন্টের জন্য আমরা সলিউশনের মাধ্যমে রেখেছি, সেটা হচ্ছে কম্পেয়ার এমপ্লয়িজ। একটা অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট চাইলে তার এমপ্লয়িজের পারফরমেন্সের কি অবস্থা সে কিন্তু জাস্ট এই মডিউল থেকে এই জিনিসটা করতে পারছেন। সো এখানে যেটা হয় তার এমপ্লয়িরা যখন চলে আসবে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আমি জাস্ট এইভাবে সিলেক্ট করছি এমপ্লয়িদেরকে, করার পর আমি কিন্তু দেখতে পাচ্ছি যে তাদের যদি রেটিং থাকে সেই রেটিং এর কি অবস্থা। তো আর আমরা এখানে অ্যানালাইটিক্স কিছু ড্যাশবোর্ডও নিয়ে এসেছি এই সলিউশনে, যার মাধ্যমে একটা অর্গানাইজেশন তার কম্পিটেন্সির চার্ট দেখতে পাচ্ছে কিংবা তার পারফরমেন্সের চার্ট দেখতে পাচ্ছে। এখানে যেমন আমাদের এখানে যেটা আছে 5 কম্পিটেন্সি লাস্ট 5 ইয়ার ডেমোগ্রাফিক গ্রাফিক অ্যানালাইসিস যেটা বলছি, কম্পিটেন্সি গুলো দেখতে পাচ্ছে। এখান থেকে তার লাস্ট 5 ইয়ার্স এর তার পারফর্মিং ইউনিটস গুলো সেটা দেখতে পাচ্ছে বা ওভারঅল অর্গানাইজেশনের চার্টটা দেখতে পাচ্ছে এখান থেকে। আর আমি যদি এটা যদি স্পেসিফিক একটা আমি যদি ইভ্যালুয়েশনে যাই, তো এই যে আমি যখন ইভ্যালুয়েশনটা করব এই ইভ্যালুয়েশনের মাধ্যমে কিন্তু আমার এই সিস্টেম আমাকে বলে দিবে আমার অর্গানাইজেশনের টপ 10 পারফর্মার কারা, আমার উইকেস্ট পারফর্মার কারা, এবং আমার টপ 10 পারফর্মিং ইউনিট কারা, ইউনিট কোনগুলো। সো এর মাধ্যমে কিন্তু একটা অর্গানাইজেশন ম্যানেজমেন্ট বুঝতে পারে যে আমার পারফর্মিং এমপ্লয়ি কারা এবং উইকেস্ট এমপ্লয়ি কারা। এবং আমি এরপর বেস করে আমি যদি কম্পিটিশনে যাই যে আমার টিম ওয়ার্কে কারা ভালো, আমি যদি দেখতে পারছি যে আমার কোন এজের ভালো, টিম ওয়ার্কে ভালো, বা আমার কোন ডেজিগনেশনের এমপ্লয়ির ভালো, বা সার্ভিস ইয়ার্সের কারা ভালো, এই জিনিসগুলো কিন্তু আমি এই সলিউশনের মাধ্যমে দেখতে পারছি। সো এমন যদি হয় আমি যদি মনে করি যে টিম ওয়ার্কে আমার এই ডেজিগনেশনের এমপ্লয়িরা হয়তো ভালো করছে না, বা আমি যদি কম্পেয়ার করি, সেক্ষেত্রে কিন্তু যেটা করা যাবে যে আমি ওনাদের জন্য কি ধরনের ট্রেনিং এ অ্যারেঞ্জ করতে পারি, টিম ওয়ার্ক বেস করে আমি একটা ট্রেনিং এ অ্যারেঞ্জ করতে পারি আমি এর উপর বেস করে। সো এই পারফরম্যান্স অ্যানালিটিক্স এর পরে আমরা যেটা আমি যদি আরো কিছু মানে কিভাবে একটা অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি বাড়াতে পারে একটা সিস্টেম, সেটা যদি আমি একটু বলি, যেমন অ্যাক্টিভিটি ট্র্যাকার নিয়ে কথা বললাম। তারপর আমাদের আরেকটা সলিউশন আছে যেমন জোড়া, যেটা এই জোড়াটা হচ্ছে আপনার ফেসবুকের মধ্যে, বাট এটা হচ্ছে একটা অর্গানাইজেশনের মধ্যে ইন্টারনাল। তো এর মাধ্যমে কিন্তু একজনের সাথে আরেকজনের যে রিলেশন সেটা তৈরি হচ্ছে। আর আমি যদি একটু রিক্রুটমেন্টে আসি, তাহলে রিক্রুটমেন্ট অটোমেশনটা খুবই জরুরি, কারণ এই মাধ্যমে প্রসেসটাকে আরো ইজি করা, এই জিনিসগুলো আমরা করতে পারি। এবং রিকুইজিশনে আমরা যে কাজগুলো করি, রিকুইজিশন এডমিন রিকুইজিশন দেয়, এডমিন থেকে রিকুইজিশন আসতে পারে, অন্য ডিপার্টমেন্ট থেকে রিকুইজিশন আসতে পারে, হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের কাজটা হয়, প্রসেস ভ্যাকেন্সি হচ্ছে আমি হয়তো 100টা সিভি পেলাম, তো সিস্টেমে ফিল্টার করে দেয় যে আমি এখান থেকে আমি যখন এখানে ক্রাইটেরিয়া সেট করি যে আমার কোন এক্সপিরিয়েন্সের জন্য বা কোন এডুকেশন লেভেলের জন্য আমার কি ধরনের আমি ক্যান্ডিডেট চাচ্ছি, তখন কিন্তু সে আমাকে এই জিনিসটা
ওই ধরনের এমপ্লয়কে এখান থেকে অ্যাড করে দেয়। তো আমি এটা হচ্ছে রিকুইজিশন ইন্টারফেস, যেখান থেকে আমি এটা রিকুইজিশন দিচ্ছি, সাবমিট করছি, এরপর এখানে অ্যাপ্রুভাল হচ্ছে। এবং আমি যদি একটু যাই, এটা হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা, যেটা আমার পোর্টালে থাকবে। সো আমি যখন একটা অ্যাডভার্টাইজমেন্ট করছি, এটা কিন্তু আমাদের যে ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে, এটা একটা ক্লায়েন্ট দিলমা, যেটা আমাদের ক্লায়েন্ট, তাদের ওয়েবসাইটের আমার পোর্টালে কিন্তু তার অ্যাডভার্টাইজমেন্টটা চলে এসেছে। তো যিনি অ্যাপ্লাই করবেন, উনি কিন্তু এখানে অ্যাপ্লাই করে সিভিটা আপলোড করবেন, তার ফর্মটা ফিল আপ করবেন, এবং এরপর বেস করে প্রসেস ভ্যাকেন্সিতে দেখা যাচ্ছে আমার কয়টা সিভি জমা পড়েছে, এবং আমি আমি এখান থেকে কয়টাকে কয়জন করে লং লিস্টিং মানে শর্ট লিস্ট করছি। এবং যখন আমি ইন্টারভিউ জন্য ডাকছি, তখন কিন্তু আমি এখানে ইন্টারভিউর সময় আমি তাদের স্কিল গুলো এখানে ডাইরেক্ট তখনই একটা মেজার করতে পারছি, কে কোনটাতে ভালো, তখন এই জিনিসটা মেজার করতে পারছি। এবং এই রিক্রুটমেন্টের সাথে আমাদের আরেকটা মডিউল আছে, সেটা হচ্ছে অনবোর্ডিং। মানে তাকে আমি যখন অনবোর্ড করছি, তার সাথে তার কি কি টাস্ক গুলো করতে হচ্ছে, যে আমি হয়তো 5 দিন আগে তার সাথে কি টাস্ক হতে পারে, বা প্রথম দিনে কি টাস্ক হতে পারে, হয়তো 5 দিন আগে হতে পারে যে রিমাইন্ডার টু আইটি ডিপার্টমেন্ট, রিমাইন্ডার টু সিকিউরিটি ডিপার্টমেন্ট, হয়তো তার জন্য ডেস্ক রেডি করা বা তার জন্য ল্যাপটপ রেডি করা। তো এগুলোতে যারা যারা এঙ্গেজ থাকবে, তারা কিন্তু একটা নোটিফিকেশন পাচ্ছে সিস্টেম থেকে। তো এরপর অফবোর্ডিং এ যখন কেউ রিজাইন দিচ্ছে, তখন কি কি কারণে রিজাইন দিচ্ছে, সেই জিনিসটা কিন্তু সিস্টেম জানতে পারছে। আর আমি যদি একটু ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টে আসি, যেটা বলেছিলাম যে ট্রেনিংটা খুবই ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশনের এমপ্লয়ীদের স্কিল বানানোর জন্য। তো ট্রেনিংটা কিন্তু 3 ভাবে হয়। অ্যাপ্লিকেন্ট নিজে ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করতে পারে, এডমিন থেকেও ট্রেনিং শিডিউল করে দিতে পারে, বা সুপারভাইজার নিজেও ট্রেনিং এর ব্যবস্থা করে দিতে পারে। তো শুরুতে যেটা কোর্স এখান থেকে ডিজাইন করতে হয়, এবং কোর্স করার পর এই কোর্সের ক্যালেন্ডার দেখে যিনি অ্যাপ্লাই করেন উনি অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লাই করার পর এখানে যিনি এডমিন আছে উনি কিন্তু দেখতে পারেন যে আমার কতজন এখানে এনরোল করেছেন, আমি কতজনকে এনরোলমেন্টে রাখবো বা কাউকে অ্যালাউ করবো বা রিজেক্ট করবো, এবং আমি এখান থেকে কতজন আমার অ্যাটেন্ডেন্স, কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স হয়েছে ট্রেনিং এ। আমি যদি আরেকটু বলি যে ট্রেনিং নিতে অ্যাপ্লিকেশন আসছে পারফরমেন্স থেকে, যখন আমি পারফরমেন্স দেখতেছি যে ওরা উইক, তাদেরকে আমরা হয়তো ওই এমপ্লয়ীদেরকে ট্রেনিং এ আমরা কনভার্ট করছি অটো ডাইরেক্ট, এবং আমি এখান থেকে একটা এমপ্লয়ি ট্রেনিং প্রোফাইলটা দেখতে পাচ্ছি, তার টোটাল প্রোফাইলটা। আর আমরা আরেকটা ফর্মুলা এখানে প্র্যাকটিস করি, সেটা হচ্ছে একটা গ্লোবাল একটা ফর্মুলা, কার্পেটিক্স 4 লেভেল ট্রেনিং ইভ্যালুয়েশন মডেল। সো কার্পেটিক্স মডেল যেটা হচ্ছে, এখানে আমরা ইভ্যালুয়েশন কোশ্চেনটা করি, শুধু একজন এমপ্লয়ি যখন সে ট্রেনিং করছে, এরপর যদি আমি তাকে ইভ্যালুয়েট না করি যে ট্রেনিংটা আসলে সে যথাযথ বুঝেছে কিনা, তাহলে কিন্তু জিনিসটা আসলে ফলপ্রসূ হয় না। সো আমাদের এর বাইরে আমাদের আরেকটা মডিউল আছে, যেটা খুব ইম্পর্টেন্ট, ট্যালেন্ট ম্যানেজমেন্ট। সো ট্যালেন্ট ম্যানেজমেন্ট আপনারা যারা এইচআর আছেন অনেকে জানেন যে এখানে আমরা 9 বক্স ম্যাট্রিক্স নিয়ে কাজ করি। সো এখান থেকে যেটা হয় যে পটেনশিয়াল যারা আমার লিডারশিপ ক্যান্ডিডেট যারা, তাদেরকে আমরা বের করি, এবং তাদেরকে আমরা এখানে এই বক্সে আমরা রাখি। হয়তো দেখা যায় যিনি হাই পটেনশিয়াল এবং হাই পারফর্মার, তাকে আমরা ফিউচার লিডারে রাখছি, বা লো পারফর্মার লো পটেনশিয়ালকে আমরা এইখানে রাখছি, এবং এর মাধ্যমে আমরা আবার তাদেরকে সাকসেশন প্ল্যানিং করছি। যে এখানে আমরা পুল তৈরি করছি, যে একজন যদি চলে যায় সেক্ষেত্রে তার ক্রিটিক্যাল পজিশনে কে জায়গা নেবে। তো এর মাধ্যমে কিন্তু এই ধরনের একটা সলিউশনের মাধ্যমে কিন্তু একটা অর্গানাইজেশন অবশ্যই তার প্রোডাক্টিভিটি বাড়াতে পারে বলে আমি মনে করি আর কি। জি, যাক, ধন্যবাদ এরশাদ ভাই, যে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। আসলে এখনকার যুগটা হচ্ছে ড্যাশবোর্ডের যুগ। তো সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টটাতে আসলে ড্যাশবোর্ড গুলো আসলে যে কেউ দেখলে বুঝতে পারবে যে এখানে কত ডিটেলস লেভেলে করা আছে আর কি। আর যেহেতু এটা গ্লোবাল একটা প্রোডাক্ট, আমার মনে হয় যে এটা বাংলাদেশে অনেকগুলো অর্গানাইজেশনে চলতেছে এবং গ্লোবালি অনেকগুলো জায়গাতে চলতেছে। তো আমার মনে হয় যে একটা সুন্দর একটা সফটওয়্যার, যারা এটা দেখেছেন হয়তো পরবর্তীতে যারা আরেকটু ডিটেলস দেখতে চাইবেন, সেই ক্ষেত্রে হয়তো আপনারা এরশাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমি আজকের এই প্রোগ্রামটা দুরন্ত বিটির পক্ষ থেকে আমরা সবাইকে দেখতেছিলাম, এবং এখানে আমাদের বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আমাদের এই প্রোগ্রামটা আমরা চালু করেছি, এবং আমরা আইটি নিয়ে এসে আমরা প্রতিনিয়ত এরকম নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো। তবে আজকে দুজনে খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করেছেন। তো এই পর্বে আমি আবার চলে আসতেছি হাসান ভাইয়ের কাছে, যে একটি ভালো এইচআর সফটওয়্যার দিয়ে কিভাবে একটি অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি বাড়াতে পারে, আপনি যদি একটু শেয়ার করেন। মবিন ভাই, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আমি আগে যে কয়েকটা ইস্যুস বলেছিলাম, আমি সেখান থেকে আবার একটু ফিরে আসি। আপনার এমপ্লয়ি যখন মোটিভেটেড, আপনার প্রোডাক্টিভিটি ভালো আসবে, সেটাই স্বাভাবিক। সো আমরা প্রোডাক্টিভিটি কে যদি ফোকাস করি, একদম ইনিশিয়ালি আমি বলবো যে পারফরমেন্স প্ল্যানিং। ওকে, সো পারফরমেন্স প্ল্যানিং আপনার যদি আমরা প্রপারলি করতে পারি প্রত্যেকটা লেভেলের এমপ্লয়ির জন্য, এবং সেটাকে যদি আমরা পিরিয়ডিক্যাল মনিটর করতে পারি, তাহলে কিন্তু প্রোডাক্টিভিটিটা অ্যাসিওর হবেই।
সো এখানে দেখেন একটা এইচআরএস, আমরা একটু আগে যে প্রেজেন্টেশনটা দেখলাম আমাদের আরশাদ ভাই যেটা দিলেন, এখানে কিন্তু কেপিআই সেট করার সুযোগ আছে এবং পিরিয়ডিক্যাল আপনার হয়তো প্রত্যেক মাস শেষে অথবা হচ্ছে এভরি 15 ডেজ শেষে আপনি কিন্তু এটাকে অ্যাসেস করতে পারছেন। সো পারফরমেন্স প্ল্যানিং করে এটার যদি পিরিয়ডিক্যাল অ্যাসেসমেন্ট করে আপনি যদি প্রপার রেজাল্টটা মনে করেন যে আসছে না, তাহলে সেটাকে যদি আপনি রিভাইজ করে আবার প্ল্যানিংটা করেন, আপনার প্রোডাক্টিভিটি কিন্তু একটা সার্টেন টাইমে চলে আসবে। আরেকটা জিনিস যেটা আপনার এমপ্লয়ি পারফরমেন্সের জন্য স্যাটিসফ্যাকশনের কথা বলছিলাম আমরা, ইএসএস এন্ড এমএসএস, এমপ্লয়ি সেলফ সার্ভিস এন্ড ম্যানেজার সেলফ সার্ভিস। আপনি দেখেন প্রোডাক্টিভিটি কিন্তু কয়েকটা আসপেক্টে আসতে পারে। একটা হচ্ছে আপনি আপনার নাম্বার অফ প্রোডাকশন আপনি বাড়িয়ে দেবেন, আরেকটা হচ্ছে আপনি আপনার নাম্বার অফ রিজেকশন অথবা ওয়েস্টেজ টাইম অথবা প্রসেস লসটাকে আপনি কিন্তু কমিয়ে দেবেন। সো এই কয়েকটা রাস্তায় কিন্তু আপনি প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন। এখন দেখেন আপনার, আমি ইএসএস এন্ড এমএসএস কে গুরুত্ব দিচ্ছি, ইএসএন এন্ড এমএসএস এর ব্যাপারটা কি আসতেছে, আপনার আমাদের ট্র্যাডিশনাল অর্গানাইজেশন গুলোতে কি দেখা যায় যে আপনার একটা ওয়ার্কার, ফ্লোর ওয়ার্কার, সে যদি লিভ নিতে চায় তাহলে তাকে কি করতে হয়, একটা লিভ ফর্ম ফিল আপ করে প্রথমে তার সুপারভাইজারের কাছে যায়, এরপর তার হচ্ছে ফ্লোর ম্যানেজারের কাছে যায়, তারপর ফ্লোর ম্যানেজারের কাছ থেকে সে হয়তো তার প্রোডাকশন হেডের কাছে যাচ্ছে, তারপর এইচআর এর কাছে আসতেছে। এই যে তার 4-5 জায়গায় 4-5টা টেবিল সে ঘুরছে, এতে তার কি হয়, অ্যাটলিস্ট 1 to 2 আওয়ার তার টাইম নষ্ট হচ্ছে। সো 1 to 2 আওয়ার টাইম নষ্ট না করে যদি সে এই টাইমটাকে আপনার প্রোডাকশন লাইনে কাজ করতো, তাহলে আপনার কিন্তু একটা সার্টেন পার্সেন্টেজ অফ প্রোডাকশন কিন্তু আপনি বেশি পেতেন, তাই না? এইচআরএস এই জায়গাটায় আপনাকে কিন্তু প্রোডাক্টিভিটিতে হেল্প করতে পারে। এট দ্য সেম টাইম দেখেন আমরা এমপ্লয়ি পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেছিলাম, এখন আপনি যদি আবার ম্যানেজার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, তাহলে কি হচ্ছে, আগে একটা প্রোডাকশন ফ্লোর থেকে হয়তো মাসে আপনার 200 ছেলে মেয়ে ছুটি নিতে আসছে, গার্মেন্টস এর কনটেক্সটে আমি বলছি, যে লেবার ইন্টেন্সিভ যে ইয়ারগুলোতে আছে। সো আপনার যদি 200 ছেলে মেয়ে একটা ফ্লোর থেকে ছুটি নেয় পার মান্থ, এবং প্রত্যেকটা ম্যানেজার যদি তাকে আপনার তার এই লিভটাকে অ্যাপ্রুভাল দেওয়ার জন্য যদি 2 মিনিট তার সাথে কথা বলে এবং হচ্ছে 30 সেকেন্ড সেটাকে অ্যাপ্রুভ করার জন্য টাইম নেয়, তাহলে তার কত সময় নষ্ট হচ্ছে, আপনার 600 মিনিট নষ্ট হচ্ছে, তাই না? 600 মিনিট মানে কিন্তু তার একদিনের উপরে বেশি নষ্ট হয়ে যাচ্ছে এক মাসে। সো এটা কি করতেছে, আপনার প্রোডাক্টিভিটিকে নষ্ট করছে, তাই না? সো একদিকে হচ্ছে আপনার যদি ইএসএস এমএসএস আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনার এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনটা আসতেছে, আরেক দিক থেকে কিন্তু হচ্ছে আপনি টাইমটাকে সেভ করে আপনি প্রোডাক্টিভিটিতে ডিরেক্ট কন্ট্রিবিউট করতে পারতেছেন। আরেকভাবে যদি আমরা চিন্তা করি, আপনার এমপ্লয়ি প্রোডাক্টিভিটির জন্য ওকে, আমার পরে বলছি, ভুল। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ হাসান ভাই আপনাকে। তো আমি একটু এরশাদ ভাইয়ের কাছে আবার ফিরে আসতেছি যে বাংলাদেশের তো অনেক ধরনের এইচআরএস এর সলিউশন আছে, তো সেই ক্ষেত্রে আপনার সলিউশনটা বাংলাদেশের সলিউশনের সাথে ডিফারেন্সটা কি, যদি আপনার মধ্যে একটু শেয়ার করেন। আসলে আমি যে কাজটা করছি এটা তো আসলে একটা গ্লোবাল প্রোডাক্ট। সো মানে আমরা যেটা দেখছি আর কি, গ্লোবাল প্রোডাক্টের সাথে যদি লোকাল প্রোডাক্ট আমি তুলনা করি, লোকাল প্রোডাক্ট অবশ্যই ভালো। তবে আমার কাছে মনে হয় টেকনোলজির দিক থেকে বা যদি বলি স্ট্র্যাটেজিক এইচআর যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আর কি লোকাল এইচআরটা হয়তো একটু পিছিয়ে আছে আমার কাছে মনে হয়। সো এই জায়গায় আমি একটু আমার যারা অনুশীলন দিচ্ছে তাদেরকে আমি একটু প্রেডিক্টিভ অ্যানালিটিক্স নিয়ে একটু আমি একটা কিছু দেখাতে চাচ্ছিলাম, তারা একটু বুঝতে পারেন যে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স কিভাবে একটা অর্গানাইজেশনকে হেল্প করতে পারে। সো প্রেডিক্টিভ অ্যানালিসিস যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রেডিক্টিভ অ্যানালিসিস যে জিনিসটা সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উপর বেস করে সিস্টেম কিছু একটা অর্গানাইজেশন এমপ্লয়ীদের ডেটা নিয়ে সে কিন্তু কিছু মেজারমেন্ট করতে পারে, কিছু সে প্রেডিকশন করে। সো আমাদের এখানে অনেক ধরনের প্রেডিকশন করা যায়, যেমন এমপ্লয়ি টার্নওভার প্রেডিকশন, অ্যাবসেন্টিজম প্রেডিকশন, অ্যাটেন্ডেন্স রেট ফোরকাস্ট। সো আমি যদি একটু খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা একটা ম্যানেজমেন্টে যদি আমি বলি যে আমার
এমপ্লয়ীদের টার্নওভার প্রেডিকশন, মানে আমার এমপ্লয়ীরা কেন চলে যাচ্ছে, বা আমার অর্গানাইজেশনে স্যাটিসফাই এমপ্লয়ীদের মানে রেটটা কেমন, পার্সেন্টেজটা কেমন, বা আমার কোন কোন এমপ্লয়ীরা চলে যাওয়ার রিস্কে আছে, এর মাধ্যমে আমি একটা অর্গানাইজেশনের কালচার কিন্তু বুঝতে পারি। সো আমাদের এখানে যে ইন্টারফেসটা আমরা দেখাচ্ছি, যেমন টার্নওভার প্রেডিকশন ড্যাশবোর্ড, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলে দিচ্ছে এমপ্লয়িজ এট হায়ার রিস্ক অফ লিভিং, মানে এই যে এমপ্লয়িরা ওরা কিন্তু চলে যাওয়ার রিস্কে আছে। সো বলা হচ্ছে যে স্মিথ উনি 100% চলে যাওয়ার রিস্কে আছেন। তো আমি যদি একটু ভিউ করি, এখানে কিন্তু সিস্টেম বলছে ফ্যাক্টর কনসিডার প্রেডিকশন মডেল। সো এখানে কিন্তু বলেছে তার যে ডাটা, 2-3 বছর ডাটা দিয়ে সিস্টেম বলছে, তার পারফরমেন্স রেটিংটা বলছে, তার রিডিউশন লেভেল বলছে, তার মান্থলি ওয়ার্কিং আওয়ার, সে অফিসে আসছেন অনেকদিন ধরে, বা সে আপনার অনেক সময় কতদিন স্পেন্ড করছে, বা তার প্রমোশন কবে হচ্ছে, তার প্রমোশন হচ্ছে 5 বছর আগে, বা তার ইনক্রিমেন্ট হয়েছে কবে। তো এর উপর বেস করে কিন্তু সিস্টেম বলে দিচ্ছে যে এই এমপ্লয়িটা আপনার খুব হায়ার রিস্ক আছে লিভিং এ। সো কারা কারা লোয়ার রিস্ক আছে সেটা বলছে অর্গানাইজেশন, এটা সেটা সিস্টেম বলে দিচ্ছে। এবং আপনার 5 ডিপার্টমেন্টস হাইয়েস্ট টার্নওভার, সিস্টেম কিন্তু বলে দিচ্ছে আপনার কোন ডিপার্টমেন্টে আপনার টার্নওভারটা বেশি হচ্ছে, তাহলে ম্যানেজমেন্ট কিন্তু ওই জায়গাটা কাজ করতে পারে। বা আমার টপ 5 ফ্যাক্টর দ্যাট ইম্প্যাক্ট টার্নওভার, কোন কোন ফ্যাক্টর কারণে আসলে টার্নওভারটা বেশি হচ্ছে, যেমন এখানে বলেছে এভারেজ মান্থলি আওয়ার্স, স্যালারি, লাস্ট ইনক্রিমেন্ট ডিউরেশন, টাইম স্পেন্ড ইন দ্য কোম্পানি, এমপ্লয়ি টাইপ, ঠিক আছে। এবং আমি যদি আরেকটু যাই, এখানে কিন্তু স্যাটিসফ্যাকশন লেভেল অফ এমপ্লয়িজ, তো এই ইন্টারফেসে বলে দিচ্ছে যে আমার অর্গানাইজেশনে হাইলি ডিসস্যাটিসফাই কতজন, স্যাটিসফাই কতজন, এভারেজ কেমন। সো একটা অর্গানাইজেশনে একটা প্রেডিকটিভ অ্যানালিটিক্স এই ধরনের একটা মডিউল যদি থাকে, ম্যানেজমেন্ট কিন্তু বুঝতে পারে যে আমার অর্গানাইজেশন আসলে কোন দিকে যাচ্ছে, মানে ফিউচার টেকনোলজি যে আমরা কথা বলছি, তো এই ধরনের সলিউশন কিন্তু একটা অর্গানাইজেশনকে আসলে হেল্প করে। কারণ কারণ জি আচ্ছা এরশাদ ভাই, আমাদের এখানে কিন্তু প্রচুর কমেন্টস এসেছে দর্শকদের। তো একটু উপর থেকে যদি আমরা একটু কমেন্টস গুলো যদি একটুখানি আপনারা শেয়ার করেন, যে জাস্ট এখানে দর্শকরা যারা দেখতেছেন তাদের কমেন্টস গুলো একটু আমি আপনাদের দেখাই, যেখানে যেটা বলার কোনো শেয়ার করার থাকলে আপনারা অবশ্যই শেয়ার করবেন। কারণ এখানে অনেক দর্শক আমাদের এই প্রোগ্রামটা দেখতেছেন, এবং দুরন্ত বিডি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি সালিম উদ্দিন আছি আপনাদের সাথে আজকে। এবং আমাদের আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব, আমাদের যে গ্রুপটা আছে, আমরা এখানে আইটি পিপলদের নিয়ে আমরা আসলে এই প্রোগ্রামটা করে থাকি। এবং আমরা হয়তো এরকম আইটির উপরে আমরা আরো প্রোগ্রাম করব। জাস্ট আজকে আপনারা এইচআর নিয়ে জানলেন, হয়তো পরবর্তীতে আমরা হয়তো ওরাকল নিয়ে আসবো, এসএপি নিয়ে আসবো, আমরা লোকাল ইআরপি নিয়ে আসবো। তো দুরন্ত বিডি আমাদের সাথে আছেন, এবং যারা আজকের এই প্রোগ্রামটা দেখতেছেন সবাইকে আমাদের তিনজনের পক্ষ থেকে আসলে অসংখ্য ধন্যবাদ। তো মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তো আর কিছু আমরা দেখতেছিলাম। আচ্ছা, আমি একটু হাসান ভাইয়ের কাছে একটু আসতে চাচ্ছিলাম, যে বাংলাদেশের তো এখন প্যান্ডামিক সিচুয়েশন, এই সিচুয়েশন তো অনেকে বেকার হয়ে যাচ্ছে। এখানে আমরা এই জায়গাটা থেকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, যদি একটু আপনার মতো করে একটু যদি শেয়ার করেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। বাংলাদেশের সিচুয়েশনে বেকার হয়ে যাচ্ছে জানি না কত পার্সেন্ট, আমার কাছে রিয়েলিস্টিক কোনো ডেটা নেই কত পার্সেন্ট বেকার হচ্ছে বা কত পার্সেন্ট আপনার চাকরি হারিয়েছে। তবে আমি কিন্তু গার্মেন্টস সেক্টরকে দেখেছি ঘুরে দাঁড়িয়েছে, আচ্ছা আচ্ছা, তাই না? গার্মেন্টস সেক্টর আমাদের সবচেয়ে বড় সেক্টর, ঘুরে দাঁড়িয়েছে। অন্যান্য সেক্টর গুলো মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে। আজকে আমাদের সবচেয়ে বেশি যে জায়গাটায় লোকজন কিন্তু এখন ঘুরতে বের হচ্ছে, বেড়াতেও যাচ্ছে, তাই না? হ্যাঁ, তো আমাদের জন্য কিন্তু প্যান্ডেমিকটা আমরা হয়তো অনেকটাই ওভারকাম করে এসেছি, আমরা মোটামুটি ডেইলি লাইফে চলে এসেছি। জি জি, সো এমপ্লয়াবিলিটিতে এটার এফেক্ট ডেফিনেটলি থাকবে। আপনার যেহেতু অনেক পার্টিকুলারলি কিছু সেক্টর, হোটেল সেক্টর, পর্যটন সেক্টর, এই সেক্টরগুলো কিন্তু খুব ব্যাডলি ইম্প্যাক্টেড। সো এই জায়গাগুলোতে বিজনেস কমে আসছে, আপনার লোকজন বেশ কিছু তাদের জব হারিয়েছে বা বিজনেস হারিয়েছে। এই জায়গাগুলোতে একটু সাফারিং আছে, বাট আমরা যেহেতু আমাদের ছোট দেশ, আমাদের অনেক রিসোর্স আছে, পার্টিকুলারলি হিউম্যান রিসোর্স অনেক বড় একটা শক্তি আমাদের, আমাদের দুর্বলতার জায়গাও, বাট আমরা এটাকে ওভারকাম করে আসতে পারবো। আমার মনে হয় না যে আমরা খুব বেশি এটার জন্য খুব বেশি সাফারিং আমাদের হবে।
তবে যেটা আমাদেরকে করতে হবে, আমাদের যে লসটা হয়েছে, আমরা প্রায় 4 থেকে 5 মাসের ওয়ার্কিং টাইম নষ্ট করেছি। আমাদের আগামী দিনগুলোতে এটাকে যে কোনো ভাবে এটাকে পুষিয়ে নিতে হবে। সেটা আমাদের জন্য হয়তো একটু বাড়তি পরিশ্রম করতে হতে পারে, হয়তো আপনার আমাদেরকে একটু আরেকটু ফোকাস হয়ে কাজ করতে হতে পারে, আমাদের ইফিসিয়েন্সি নিয়ে আরেকটু হয়তো কাজ করতে হতে পারে, আমাদের এমপ্লয়ীদেরকে আরেকটু মোটিভেটেড করে হয়তো তাদেরকে এনগেজ করতে হতে পারে। বাট এই জিনিসগুলো আমরা যদি প্রপারলি করতে পারি, আমার মনে হয় যে আমরা খুব শর্টলি ওভারকাম করে আসবো। ধন্যবাদ হাসান ভাই। আচ্ছা, আমি সালিম মুবিন ছিলাম আপনাদের সাথে। আমি মূলত ওরারম পিটি লিমিটেড নামে সিঙ্গাপুর বেজ একটি কোম্পানিতে ওরাকল ইআরপি প্লাস ক্লাউড সার্ভিস নিয়ে মার্কেটে আমি কাজ করতেছি। তো আজকে এইচআর নিয়ে আলোচনা, যার কারণে আমার আলোচনাটা একটু পিছনে রাখলাম। তবে আমি যেটা মনে করি যে আমরা যারা এখন জব হারাচ্ছি বা জব হারানোর সংখ্যায় আছে, আমি মনে করি যে আমাদের প্রতিনিয়ত পড়াশোনাতে থাকতে হবে এবং আগের যে কাজকর্ম আমরা অফিসে করেছি, আমার মনে হয় আগের চেয়ে একটু বেটার ভাবে আমরা কাজ করতে হবে, যেখানে ম্যানেজমেন্ট যেন খুশি থাকে এবং যত তাড়াতাড়ি সম্ভব ম্যানেজমেন্টকে যেন কিছু দেখানো যায় আর কি। আমরা বিশেষ করে আমরা যারা সেলসে আছি বা যে যে প্রোডাকশনে থাকে, যে যে ডিপার্টমেন্টে থাকে, সবাই সবার জায়গা থেকে আসলে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে এই সময়টার জন্য, যাতে কোম্পানি বেনিফিটেড হয় এবং কোম্পানির পাশাপাশি যেন আমরা নিজেরা চাকরি হারানোর সংখ্যা থেকে আমরা নিজেরা সেফ থাকতে পারি আর কি। তো এই ক্ষেত্রে এরশাদ ভাই যদি একটু শেয়ার করতেন, এই সিচুয়েশনে আমরা কিভাবে ঘুরে দাঁড়াতে পারি বাংলাদেশ? আসলে আমি যেটা বলবো আর কি, মানে আমরা যখন এইচআরএস সলিউশন নিয়ে বাংলাদেশে কাজ শুরু করি, তো আমরা আসলে ক্লাউডটাকে বেশি প্রেফার করি। তো আমাদের ক্লাউডের যেহেতু একটা গ্লোবাল প্রোডাক্ট, মানে হাই রেঞ্জের সলিউশন, তো আমরা ক্লাউডে কিন্তু সলিউশনটা অনেক কম টাকাতে দিই যখন আমরা ইমপ্লিমেন্টেশনটা অনলাইনে করি। তো প্রথম মানুষ কিন্তু একটু অবাক হতো যে অনলাইনে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়, বাট যখন এই যে করোনা আসলো, মানুষ কিন্তু আসলে বুঝতে পারছে যে অনলাইনে কিন্তু সবকিছু করা সম্ভব। যদি ইমপ্লিমেন্টেশন বলি বা আমাদের যে কোনো মিটিং বলি, তো আমি মানে আলাদা না করো, যদি এরকম আরো আসে এই ধরনের মানে সমস্যা যদি আসে, তো আমাদেরকে আসলে এটা অ্যাডাপ্ট করতে হবে যে আমরা কিভাবে অনলাইনে মাত্র আমাদের কাজগুলোকে করতে পারি। এবং আর এই প্যান্ডামিকে কিন্তু আসলে মানে সবার জন্য একটা সুযোগ ছিল নিজেকে স্কিলটা আরো বেশি করে ডেভেলপ করার, যে কিছু শেখার। কারণ বাসায় বসে থেকে সময়টা আমরা যেভাবে কাটাচ্ছি, এই সময়টাকে কেউ যদি ইউটিলাইজ করতে পারে সে আসলে লাকি, আর যারা ইউটিলাইজ করতে পারে তারা আমার মনে আসলে পিছিয়ে পড়েছে বা পড়বে আর কি। তো নিজেকে ডেভেলপ করার আসলে কোনো বিকল্প নেই আমার কাছে মনে হয়। ধন্যবাদ আজকে এই সময় দেওয়ার জন্য এরশাদ ভাইকে এবং হাসান আকন্দ ভাইকে, যে এরকম মূল্যবান আপনাদের কথাবার্তা এবং এইচআর রিলেটেড যেসব ইনফরমেশন ছিল এগুলো শেয়ার করার জন্য। তো অবশ্যই আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের যারা এই সময় নিয়ে আমাদের প্রোগ্রামটা দেখেছেন, এবং দুরন্ত বিডিকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে মিডিয়া পার্টনার হয়ে আমাদের প্রোগ্রামগুলোকে তারা দেশের মানুষের জন্য দেখার সুযোগ করে দেওয়ার জন্য। স্পেশালি এখানে আমি অবশ্যই দর্শকদের উপর আমি আরেকটু বলবো যে আপনারা সময়টাকে কাজে লাগান। প্যান্ডামিক সিচুয়েশন মানে আমাদেরকে কিন্তু আসলে পিছনে ফেলে দিচ্ছে এরকম চিন্তা করে লাভ নেই, আমাদেরকে সামনে যেতে হবে। সেই জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত পড়াশোনা এবং বিভিন্ন ধরনের ট্রেনিং করতে হবে। যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা শেষ করে আছেন, যারা জবের জন্য অপেক্ষা করতেছেন, আমি মনে করি এই ফাঁকে আপনারা কিছু ট্রেনিং নিয়ে নেন, যে ট্রেনিং গুলো আপনাদের জবের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো অবশ্যই সবাইকে আমি আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, মাঝখানে আসলে ইন্টারনেটের প্রবলেমের কারণে আমি একটু বাইরে চলে গিয়েছিলাম, এই জন্য আমি আপনাদের কাছে অবশ্যই সরি। এবং আজকে যারা এই প্রোগ্রামটা আমাদের সাথে ছিলেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, এবং পরবর্তীতে আমরা আবারও আসবো এই ধরনের প্রোগ্রাম নিয়ে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই।